হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মডার্ন ফিজিক্সের পার্ট, অর্থাৎ মডার্ন ফিজিক্স আধুনিক যে ফিজিক্সের তাদের মধ্যে কি কি আমাদের চ্যাপ্টারগুলো ছিল। তোমরা জানো মডার্ন ফিজিক্সের মধ্যে ছিল ফটোইলেকট্রিক এফেক্ট, মানে হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া ছিল, তারপরে ছিল অ্যাটমিক ফিজিক্স এবং নিউক্লিয়ার ফিজিক্সের কিছু পার্ট। তো আজকে আমরা সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করবো। এবার আলোচনার মাধ্যমটা কিরকম হবে, আমরা প্রিভিয়াস এর কিছু কোশ্চেন আলোচনা করতে করতে চলবো, তার সাথে সাথে যে যে কনসেপ্টগুলো তাতে কাজে লাগছে এবং সেই রিলেটেড কিছু কনসেপ্ট আমি তোমাদেরকে দিয়ে দিয়ে যাব। তো দেখো আমাদের কাছে কোয়েশ্চেনগুলো কি কি রয়েছে। প্রথম কোয়েশ্চেনটা আমাদেরকে দিয়েছে, দ্য আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন অ্যাটম ইস -13.6 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ তাকে ইলেকট্রনটাকে বের করতে কত, ফার্স্ট কক্ষপথ থেকে বের করতে n = 1 থেকে বের করতে কত লাগে তাদের, -13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি তাতে লাগছে। An electron in the ground state of an hydrogen atom absorbs a photon, এনার্জি হচ্ছে 12.75 ইলেকট্রন ভোল্ট। 12.75 ইলেকট্রন ভোল্ট কি করেছে, সে শোষণ করেছে এবং কি হয়েছে, শোষণ করার পর সে বেরিয়ে যাবে। এবার ফার্স্ট গ্রাউন্ড স্টেট থেকে, ইলেকট্রনের গ্রাউন্ড স্টেট থেকে ধরে নাও, সে n = 1 স্টেট থেকে সে ইলেকট্রনটাকে বেরোতে তার এনার্জি লাগে, কত এনার্জি লাগে, -13.6 ইলেকট্রন ভোল্ট। এবার একে কি করেছে, একে একটা ফোটন দেওয়া হয়েছে যেটা হচ্ছে 12.75 ইলেকট্রন ভোল্ট, এত এনার্জির একটা তাকে ফোটন দেওয়া হয়েছে। এবার ইলেকট্রনটা কি করবে, ইলেকট্রনটা তো এই এনার্জিটা শোষণ করবে, শোষণ করে সে হায়ার এনার্জি স্টেটে যাবে, উঠে যাবে কোনো একটা পজিশনে, কোনো একটা জায়গাতে সে যাবে। এবার সে কোনখানে যাবে সেটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখো আমাদের কাছে ফর্মুলা ছিল যে ই এনার্জি ইকুয়াল টু, মানে যে এনার্জিটা অ্যাবজর্ব করছে সেটা -13.6 1/n ফাইনাল স্কোয়ার -1/n ইনিশিয়াল স্কোয়ার। মানে ইনিশিয়ালি কোথায় ছিল, ইনিশিয়ালি সে n = 1 এ ছিল, গ্রাউন্ড স্টেটে ছিল। বা এনার্জি তাকে কতটা দেওয়া হয়েছে, টোটাল টোটাল দেওয়া হয়েছে 12.75 ইকুয়াল টু -13.6 1/n ফাইনাল, মানে কোথায় গিয়ে পৌঁছাবে সেটা দেখবো, -n ইনিশিয়াল মানে হচ্ছে 1/1 স্কোয়ার। n ইনিশিয়াল কত, সে গ্রাউন্ড স্টেটে ছিল, এটা আমরা জানি। ফর্মুলাটা মনে রাখবে যে এনার্জিটা নিয়ে যদি হায়ার স্টেটে যায় বা লোয়ার যেখানে আসুক, কতটা এনার্জি বিকিরণ করবে তার ফর্মুলা হচ্ছে এটা। এটা আমরা কিন্তু জানতাম অ্যাটমিক ফিজিক্সের চ্যাপ্টারটা থেকে। হ্যাঁ, তোমরা কিন্তু একবার চ্যাপ্টারটা চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে? অন্তত এটা দেখার আগে চ্যাপ্টারটা একটুখানি চোখ বুলিয়ে নেবে, তাহলে তোমাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তাহলে কত দাঁড়াবে, -12.75 বাই হচ্ছে 13.6 ইকুয়াল টু 1/n ফাইনালের স্কোয়ার -1। তাহলে -1টার দিকে গেলে +1 দাঁড়াবে, আমাদের দাঁড়াবে 1/n ফাইনালের স্কোয়ার ইকুয়াল টু 1 - 12.75 বাই হচ্ছে 13.6 ইকুয়াল টু কত দাঁড়াবে আমাদের কাছে, 13.6 - 12.75 বাই হচ্ছে 13.6 মতো ইকুয়াল টু, দেখো এটা আমাদের কাছে কত হচ্ছে, 5 সাথে রইল 1, 7 রেখে 8, 8 16, 0.85 বাই হচ্ছে 13.6, এটা হচ্ছে 1/n ফাইনালের স্কোয়ার, বা 1/n ফাইনালের স্কোয়ার ইকুয়াল টু 0.85 বাই কত দাঁড়াচ্ছে আমাদের 13.6, বা n ফাইনালের স্কোয়ার ইকুয়াল টু 13.6 বাই হচ্ছে 0.85। আচ্ছা, এটা কত আসবে বলো তো, 0.85-এর সাথে কত গুণ করলে এটা দাঁড়াবে, এটা তোমার আসবে n ফাইনালের স্কোয়ার ইকুয়াল টু 1/6, বা n ফাইনাল ইকুয়াল টু দাঁড়াবে 4। এটা কিভাবে আরো বুঝবো বলো তো, যখন তুমি 13.6/4 করবে তখন দেখবে এটা 0.85, সরি কোথায় গেল, হ্যাঁ 16 করবে, তখন তুমি দেখবে 4 আসছে। এটা এটা তোমাকে একটুখানি জেনে নিতে হবে, নিজেকে একটু ক্যালকুলেট করে নিতে হবে এই জিনিসটাকে, যে কত আসবে। তাহলে n ফাইনাল হয়ে গেল 4, তাহলে সে কি দেখবো আমি, যে ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে চলে গেছে, সে 4 নম্বরে চলে, n = 1, n = 2 তে, n = 3, n = 4 এতে সে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, n = 4 এসে চলে গেছে। এবার আমাদেরকে কোশ্চেনে কি বলেছে, হাউ মেনি স্পেক্ট্রাল লাইন্স ওয়ান ক্যান এক্সপেক্ট হোয়েন ইলেকট্রন মেক্স ডাউনওয়ার্ড ট্রানজিশন।
এ তো এনার্জি নিয়ে -13.75 এনার্জি নিয়ে চলে গেছে n = 4 তে। তাহলে 4 নম্বরে সে চলে গেছে। এবার সে যখন ডাউনওয়ার্ড ট্রানজিশন করবে, মানে সে যখন 4 নম্বর থেকে নিচে আসবে, সে কতগুলো স্পেক্ট্রাল লাইন দিতে পারে। দেখো 4 নম্বর থেকে সে যখন নিচে আসবে, সে এখানে একটা আসতে পারে, সে এখান থেকে এখানে একটা আসতে পারে, এখান থেকে এখানে একটা আসতে পারে, 3টে স্পেক্ট্রাল লাইন দিতে পারে সে, ঠিক। আবার দেখো সে এখান থেকে এখানে আসতে পারে একটা, এখান থেকে এখানে একটা আসতে পারে, দুটো, মানে এখান থেকে একবার এখানে এলো, এখানে যখন আসছে সেখান থেকে আবার এদিকে এখানে একটা আসছে, এখানে একটা আসছে, প্লাস দুটো। আবার সে যদি এখানে থাকে, এখান থেকে একটা, মানে একটা, টোটাল 6টা সে স্পেক্ট্রাল লাইন দিতে পারে। দেখো যখন সে n = 4 থাকবে, সেখান থেকে সে একবার গ্রাউন্ডে আসতে পারে পুরোপুরি, তারপর সে একবার এখান থেকে এখানে এসে দাঁড়িয়ে যেতে পারে, একটা স্পেক্ট্রাল লাইন হলো। আবার এখান থেকে চলে এলো এখানে আর একটা স্পেক্ট্রাল লাইন, এখান থেকে এখানে যখন আসছে একটা স্পেক্ট্রাল লাইন, এখান থেকে এখানে একটা স্পেক্ট্রাল লাইন, আবার এখান থেকে এখানে একটা স্পেক্ট্রাল লাইন হয়ে গেল। বা এখান থেকে ডাইরেক্ট সে নিচেতে চলে আসতে পারে। তো টোটাল সে কতগুলো স্পেক্ট্রাল লাইন দেবে? সে 6টা স্পেক্ট্রাল লাইন দেবে। তো এই হয়ে গেল আমাদের অ্যান্সারটা। টোটাল কত অ্যান্সার আসবে আমাদের কাছে? 6। টোটাল সে 6টা স্পেক্ট্রাল লাইন দেবে। আচ্ছা, তারপর হচ্ছে হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, কোনটা ঠিক? রেস্ট মাস অফ এ স্টেবল নিউক্লিয়াস ইজ লেস দেন দ্য সাম অফ দ্য রেস্ট মাসেস অফ ইটস সেপারেটেড নিউক্লিয়াস। কি বলতে চেয়েছে? রেস্ট মাস অফ এ স্টেবল নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস রয়েছে, তার মধ্যে নিউট্রন আর প্রোটন গুলো একত্রিত এক অবস্থাতে রয়েছে, ইলেকট্রন গুলো তার চারিদিকে চারপাশে ঘুরতে থাকছে, আমরা এটা জানি। এবার আমরা এটাও জানতাম, যখন আমরা পড়েছিলাম, একটা আমাদের কাছে জিনিস ছিল, একটা টপিক ছিল, যেটা ছিল মাস ডিফেক্ট। মনে পড়ছে? মাস ডিফেক্ট বা হচ্ছে ভর ত্রুটি, তোমাদের একটা ছিল না, টপিক ছিল না ভর ত্রুটি, ক্লাস 12-এ নিউক্লিয়ার চ্যাপ্টারতে। ভর ত্রুটিটা কি ছিল? আমরা দেখতে পাচ্ছিলাম ইন্ডিভিজুয়ালি যখন আমি প্রোটন মাপছিলাম, যে কতগুলো প্রোটন রয়েছে এবং কতগুলো নিউট্রন রয়েছে, তাদের ভরগুলোকে যখন আমরা যোগ করছিলাম, তখন আমি একটা আলাদা মান পাচ্ছিলাম। ধরা যাক, অ্যাজিউম, মানে এরকম হয় না, তাও অ্যাজিউম করো দুটোর ভর আমরা 6 গ্রাম, 6 মতো পেয়েছিলাম। কিন্তু এই নিউট্রন প্রোটনগুলো যখন একত্রে, মানে একসাথে সংঘবদ্ধভাবে একটা নিউক্লিয়াস তৈরি করছিল, যখন একসাথে থাকছিল একই পরিমাণে, এখানেও 6টা, ধরো 6টা, এখানেও 6টা নিউট্রন 6টা প্রোটন একসাথেই রয়েছে, কিন্তু আমরা দেখছিলাম যে ভরটা কিছুটা কমে যাচ্ছে, হয়তো 5 হয়ে যাচ্ছে। আলাদা আলাদা করে যখন তাদের ভর মাপছি, টোটাল ভর 6 পেয়েছিলাম, কিন্তু একসাথে যখন তাদের ভর মাপছি, তখন দেখা যাচ্ছে যে ভরটা কমে যাচ্ছে কিছুটা। কিছুটা কি হচ্ছে? ভর ত্রুটি ঘটছে। এই ত্রুটিটা কোথায় যাচ্ছে? এই যে ভরটা যাচ্ছে, যে ভরটা কমছে নিউক্লিয়াসের মধ্যে, সেই ভরটাই কি হবে? সেই ভরটাই শক্তি রূপান্তর করবে। কিসের শক্তি? সেই নিউট্রন প্রোটনকে একসাথে নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখার যে শক্তি আছে, সেই শক্তিটাকে নিয়ে আসবে কোথায়? এই ভর ত্রুটিটা, যে ভরটা কমে যাচ্ছে। তার মানে কি বলতে চাইছে? রেস্ট মাস অফ এ স্টেবল নিউক্লিয়াস, একটা স্টেবল নিউক্লিয়াসের মধ্যে, মানে একটা স্থির যে নিউক্লিয়াস, তার মধ্যে যে রেস্ট মাসটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনের মাসটা, সেটা হচ্ছে লেস দেন দ্য সাম অফ দ্য রেস্ট মাসেস অফ সেপারেটেড নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে হচ্ছে প্রোটন আর নিউট্রনকে আলাদা আলাদা করে নিউক্লিয়াস বলা হয়। তা সেপারেটেড যে মাসগুলো তাদের থেকে কম হবে, ঠিক এই স্টেটমেন্টটা, যে সেপারেট ভাবে যে নিউট্রন প্রোটনগুলো হচ্ছে, তাদের যে ভর, তার থেকে একসাথে যখন থাকছে সেই ভরটা কম হচ্ছে, এটা কি হবে? এটা কম হবে। এদের ইন্ডিভিজুয়ালি দুটোর বেশি মাস হবে। কারণ কি? একসাথে যে মাসটা কমছে, সেই মাসটা হচ্ছে তাদের শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে। আমরা জানি ভর শক্তি রূপান্তর, আইনস্টাইনের ইকুয়েশন E = del m c²। দ্য রেস্ট মাস অফ এ স্টেবল নিউক্লিয়াস ইজ, না এটা ভুল, গ্রেটার নয়। ইন নিউক্লিয়াস ফিশন, নিউক্লিয়ার ফিশন মানে হচ্ছে তোমার বিভাজন, এনার্জি ইজ রিলিজড, এনার্জিটা বের হয় বাই ফিউশন অফ টু নিউক্লিয়াই অফ মিডিয়াম মাসেস, মানে মিডিয়াম মাস কিছু রয়েছে, মানে ছোট ছোট অল্প ভরের কিছু নিউক্লিয়াস রয়েছে, সেগুলো একত্রে জুড়ে গিয়ে কি হয়? যে এনার্জিটা বেরোয় সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশনের এনার্জি। এটা তো ভুল। নিউক্লিয় বিভাজন আলাদা জিনিস, নিউক্লিয় সংযোজন আলাদা জিনিস। বিভাজন কি জিনিস? বিভাজন মানে হচ্ছে একটা ভারী নিউক্লিয়াস, সেই ভারী নিউক্লিয়াসটা ভেঙে যে কি করা হয়? এনার্জি বেরোয়, ভারী নিউক্লিয়াস ভেঙে যায়, সেখানে ফিউশনের বা সংযোজনের কোনো কথা আসে না। নিউক্লিয়াস সংযোজন কখন হয়? যখন হালকা কিছু মৌল, সেই হালকা মৌলগুলোকে একত্রিতে বাঁধা হচ্ছে, মানে একত্রিতে সংযোজন ঘটানো হচ্ছে, তখন একটা এনার্জি রিলিজ হয়। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে সেই ধরনের তখন যে এনার্জিটা বেরোয়, তখন আমরা কি বলি? সেটা হচ্ছে একটা নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া। কিন্তু এখানে ভুলভাল বলেছে যে বিভাজন প্রক্রিয়াতে শক্তি বেরোয় যখন দুটো দুটো মৌল একসাথে আসে, না তো। দুটো মৌল, একটা ভারী মৌল যখন ভাঙে, তার মানে এটা ভুল। ইন নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয় বিভাজনে এনার্জি ইজ রিলিজড বাই ফ্র্যাগমেন্টেশন অফ ভেরি লো নিউক্লিয়াস।
মানে খুব হালকা নিউক্লিয়াস ভেঙে যে এনার্জি বেরোয় নিউক্লিয় বিভাজনে, না এটাও ভুল। কারণ কি, একটা ইউরেনিয়াম পরমাণু ভাঙে 235 যার ভর, এটা ভারী মৌল, এটা ভারী মৌলটা ভেঙে গিয়ে হালকা মৌল তৈরি করে, তাই না? তো এই চারটে ভুল, একমাত্র এক একটা ঠিক। পরেরটা কি বলেছে দেখো, ইফ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ হাইড্রোজেন অ্যাটম ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট। ফার্স্ট এক্সাইটেড স্টেট বলতে কি বোঝায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লোকেরা কিন্তু এটাতে ভুল করে চলে আসে। n ইকুয়াল টু 1 মানে সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, কি বলি তাকে, গ্রাউন্ড স্টেট। n ইকুয়াল টু 2 মানে হচ্ছে এটা কি, এটা হলো ফার্স্ট এক্সাইটেড স্টেট। কি বলবো এটাকে, ফার্স্ট এক্সাইটেড স্টেট, মানে প্রথম স্টেট যেটাতে সে এক্সাইট অবস্থাতে রয়েছে। যখন n ইকুয়াল টু 3 লিখবো সেটা কি হবে, সেকেন্ড, এক্সিআইটিইডি, এক্সাইটেড স্টেট, বোঝা গেছে? এটা কিন্তু ভুল করবে না, যখন ফার্স্ট এক্সাইটেড স্টেট বলবে তখন n ইকুয়াল টু 1 করে চলে এলাম, সেটা কিন্তু নয়। n ইকুয়াল টু 1 মানে হচ্ছে তার গ্রাউন্ড স্টেট, মানে সব থেকে নিম্নতম শক্তি স্তর তার। আচ্ছা, কি বলেছে, এই পোটেনশিয়াল এনার্জি অফ এ হাইড্রোজেন অ্যাটম ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট ইজ অ্যাজিউম টু বি জিরো। পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ফার্স্ট, এইখানে ফার্স্ট এক্সাইটেড স্টেটে পোটেনশিয়াল এনার্জিটা কি বলেছে, শূন্য বলে দিয়েছে। আচ্ছা দেখো, পোটেনশিয়াল এনার্জি যদি শূন্য বলে দেয় তার মানে আমরা এটা অ্যাজিউম করে নিতে পারি, যে এটাও অ্যাজিউমই করেছে অবশ্য, কিন্তু হয় না, ঠিক আছে, জিরো হয় না, অ্যাজিউম করেছে। তাহলে ইলেকট্রনটা এখানে থাকতে পারে অথবা এখানে থাকতে পারে উইথাউট এনি এনার্জি লুজিং, মানে কোনো এনার্জি লুজ করে বা গেন করে, সে গেনও কিছু করছে না, সে এখানেও থাকতে পারে বা এখানেও, মানে দুটো পজিশনে থাকা তার ক্ষেত্রে একই ব্যাপার, তাই না? এটা পোটেনশিয়াল এনার্জি তো শূন্য, তাকে আসতে কোনো কষ্ট করতে হচ্ছে না, কোনো এনার্জি বাইরে থেকে নিতে হচ্ছে না, মানে দুটো স্টেট প্রায় একই ধরে নিতে পারি, ফার্স্ট একটা এক্সাইটেড গ্রাউন্ড স্টেট, তার মানে ইলেকট্রনটা হয়তো এখানেই রয়েছে, আমি ধরে নিতেই পারি। এবার কি বলেছে, অ্যাজিউম টু বি জিরো, দেন দ্য টোটাল এনার্জি অফ n ইকুয়াল টু ইনফিনিটি ইজ, n ইকুয়াল টু যখন ইনফিনিটি, মানে এখান থেকে n ইকুয়াল টু যখন ইনফিনিটিতে যাবে তখন হচ্ছে টোটাল এনার্জি কত হবে। আচ্ছা দেখা যাক, -13.6 n ফাইনালের স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়ালের স্কোয়ার -13.6, n ফাইনাল কোথায় হবে, ফাইনালটা কোথায় বলেছে, ইনফিনিটিতে যাবে সে, কতটা সেখানে এনার্জি হচ্ছে আমি দেখবো, -1/2 এর স্কোয়ার, সে গ্রাউন্ড থেকে ধরি বা n ইকুয়াল টু 2 থেকে ধরি, আমাদের কিছু এসে যায় না। টোটাল এনার্জিটা কত দাঁড়াবে আমাদের ক্ষেত্রে তাহলে, 13.6, দেখো প্লাস হয়ে যাবে, ঠিক আছে, বাই 4, কত দাঁড়াবে এটা, 3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইনফিনিটিতে আমাদের ক্ষেত্রে কত এনার্জি আসবে, এটা 3.4 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি এনার্জি আসবে। আচ্ছা এবার দেখো কি বলেছে, ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান ইলেকট্রন, an alpha particle and proton have same de Broglie wavelength, কি the if the kinetic energies of an electron, alpha particle and proton, আচ্ছা একটা ইলেকট্রন, প্রোটন এবং আলফা পার্টিকেলের কি করা হয়েছে, তাদের ডি ব্রগলি ওয়েভলেন্থ গুলো সমান হয়েছে, এবং তাদের কাইনেটিক এনার্জি গুলো হচ্ছে E1 E2 E3, তিনটে, কোশ্চেনটা একটুখানি ভুল আছে, যাই হোক, তাদের কাইনেটিক এনার্জি হচ্ছে E1 E2 E3 করে, এবং তাদের ডি ব্রগলি ওয়েভলেন্থ যেগুলো হচ্ছে সেগুলো λ1 λ2 λ3 ধরে নিতে পারি, যেগুলো সমান বলে দিয়েছে রেসপেক্টিভ। দেন হচ্ছে তিনটে আমাদের কাছে অপশন দিয়েছে দেখো, ঠিক আছে, এই তিনটে অপশন রয়েছে, এই তিনটে অপশনের মধ্যে কোনটা আমাদের কারেক্ট হবে সেটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি ডি ব্রগলি ওয়েভলেন্থের আমাদের কাছে ফর্মুলাগুলো কি ছিল মনে পড়ছে, ডি ব্রগলি ওয়েভলেন্থ ছিল ম্যাটার ওয়েভ, মানে হচ্ছে কোনো বস্তু, মানে পার্টিকেলের যদি ভর থাকে, সেই বস্তুটা যদি একটা বেগ নিয়ে চলে, অর্থাৎ তার যদি একটা ভরবেগ থাকে, তাহলে সেই বস্তুটাকে আমরা কি একটা তরঙ্গ হিসাবে কল্পনা করে নিতে পারি। দ্বৈত প্রকৃতি চ্যাপ্টারতে ছিল, যদি একটা আলোকে আমরা তো তরঙ্গ হিসাবে ধরি, তরঙ্গ অনেক সময় যদি কণা হিসাবে আচরণ করে, তাহলে একটা কণাও তো অনেক সময় তরঙ্গ হিসাবে আচরণ করতেই পারে। সেটাকে প্রমাণ করার জন্য ডি ব্রগলি একটা তত্ত্ব নিয়ে এসেছিলেন, যেটাকে আমরা ডি ব্রগলি তত্ত্ব বলি। সেটা কি ছিল, যে যদি এম ভরের একটা বস্তু থাকে, সেটা যদি ভি বেগে যায়, তাহলে তাদের ভরবেগ কত দাঁড়াবে, এম ইন্টু ভি। তার ভরবেগ যদি এম ভি হয়, তাহলে তার রিলেটেড যে তরঙ্গটা থাকবে, মানে তার শরীরটা যে তরঙ্গের আকারে রূপান্তর হবে, সেটার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এইচ বাই এম ভি। এইচটা কি, এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান কত মনে আছে তোমাদের, 6.6 ইন্টু 10⁻34 এসআই, এইচ বাই এম ভি করতাম আমরা, এটা হয়ে যেত আমাদের অ্যান্সার।
আবার দেখো সেটা যদি ভি বেগ নিয়ে যায় তার তো একটা গতিশক্তি রয়েছে হাফ এম ভি স্কোয়ার, তার একটা গতিশক্তি রয়েছে পার্টিকেলটার, ইকুয়াল টু হচ্ছে গতিশক্তিটা আমি দিতে পারি ই, তার এনার্জি, গতিশক্তিটা ভি বেগ নিয়ে যাচ্ছে, বা দুদিকে এম গুণ করে দাও দেখি কত হয়, ইকুয়াল টু হচ্ছে হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার, বা এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু, দেখো টুটা এদিকে গুণ করলে টু এম ই করতে পারি, বা এম ভি রুট ওভার কি করতে পারি আমি টু এম ই করে দিতে পারি, বা ল্যামডাটা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত করতে পারি এইচ বাই রুট ওভার টু এম ইন্টু ই। এটা হচ্ছে এনার্জি, করা যায়? হ্যাঁ করা যায়। এবার দেখো আমাদেরকে কোয়েশ্চেনে কি বলেছে এটা একটু দেখে নাও। আমাদের কাছে কোয়েশ্চেনে কি রয়েছে, আমাদের কাছে কোয়েশ্চেনে রয়েছে তিনটে পার্টিকেল রয়েছে, আলফা পার্টিকেল, প্রোটন এবং হচ্ছে ইলেকট্রন। এবার তাদের বলে দিয়েছে তরঙ্গ দৈর্ঘ্য সমান, ধরে নাও ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ই ইকুয়াল টু হচ্ছে ল্যামডা প্রোটন ইকুয়াল টু হচ্ছে ল্যামডা আলফা পার্টিকেল। এবার আলফা পার্টিকেলের ভর কত, যদি ধরে নাও প্রোটন এবং ইলেকট্রনের ভর সমানও হয়, সমান যদিও নয় যাই হোক, প্রোটনের ভর ধরে নাও এমপি, ইলেকট্রনের ভর এমই, আর আলফা পার্টিকেলের ভর কত, আলফা পার্টিকেলের ভর এম আলফা ধরে নাও, আলফা পার্টিকেলের ভর হয় চারটে প্রোটনের ভরের সমান, চারটে প্রোটনের ভরের সমান। এটা জানা আছে আলফা পার্টিকেল কি জিনিস? আলফা পার্টিকেল যখন বেরোয় একটা তেজস্ক্রিয় পদার্থ থেকে, আলফা পার্টিকেল বেরোচ্ছে মানে কি দুটো প্রোটন বেরিয়ে যাচ্ছে, তার সাথে দুটো নিউট্রন বেরিয়ে যাচ্ছে কেন্দ্র থেকে, মানে হিলিয়াম একটা অণু, দুটো প্রোটন দুটো ইলেকট্রন, হিলিয়াম অণু, হাইড্রোজেন হিলিয়াম, কিন্তু তাতে ইলেকট্রন নেই কোনো, মানে হিলিয়াম প্লাস প্লাস অণু, এটা হয়ে যাচ্ছে আমার আলফা পার্টিকেলটা। এবার আমাদের কাছে জানতে চেয়েছে তাদের যদি ল্যামডা গুলো সমান হয়, মানে তরঙ্গ দৈর্ঘ্য সমান হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার টু এম ই, দুদিকে স্কোয়ার করে দিলে ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই টু এম ই, বা ইটাকে এদিকে নিয়ে এসো, ই দেখো ভ্যারিজাস করে দিই একবারে ওয়ান বাই এম, যার ভর যত কম, যদি তরঙ্গ দৈর্ঘ্য সবার সমান হয় এটা কনস্ট্যান্ট, তরঙ্গ দৈর্ঘ্য প্রত্যেকটার সমান, এইচটা তো কনস্ট্যান্টই রয়েছে, টুটা কনস্ট্যান্ট, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ই ভ্যারিজাস ওয়ান বাই এম, মানে যার ভর যত বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য তত, সরি তার শক্তি তত কম, যদি তরঙ্গ দৈর্ঘ্যগুলো সমান হয়। তাহলে ভর যার বেশি হবে তার শক্তি কম, ভর সব থেকে বেশি কার, আলফা পার্টিকেলের ভর সব থেকে বেশি, চারটে প্রোটনের ভরের সমান, আলফা পার্টিকেলের ভর সব থেকে বেশি, তার এনার্জি সব থেকে কম হবে। আচ্ছা তাহলে দেখি আলফা পার্টিকেল, তার মানে ই টু, ই2টা হচ্ছে সব থেকে কম, সব থেকে কম ই2তে কোনটা রয়েছে এইটা, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার, আমাদের বাকি দেখার দরকারই নেই, সব থেকে কম ই2কে এখানেই বসিয়েছে, এখানে সব থেকে বেশি করেছে, এটাও হবে না, তাহলে এটাই হয়ে যাবে আমার অ্যান্সার, বাকিগুলো আর দেখার দরকার নেই, সময় বাঁচাতে হবে, তুমি চাইলে দেখে নিতেও পারো। তারপর হচ্ছে প্রোটন, প্রোটনের ভর কি ইলেকট্রনের থেকে বেশি, তাহলে প্রোটনের কোথায় গেল, প্রোটনের হচ্ছে ই3, ই3টা হবে তার থেকে একটু বড়, আর সব থেকে বেশি এনার্জি কার আছে, ইলেকট্রনের, কারণ ইলেকট্রনের ভর সব থেকে কম। আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে ডি ব্রগলি হাইপোথেসিস, যতবার কোশ্চেন এসেছে আমি দেখেছি যে ডি ব্রগলি হাইপোথেসিস থেকে অনেক কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, সাপোজ ইন এ হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড, একটা কোনো কাল্পনিক একটা জগৎ ভেবে নাও, দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়ান্টাইজড অ্যান্ড টু বি ইভেন ইন্টিগ্রাল মাল্টিপল অফ এইচ বাই টু পাই। আমরা কি জানতাম যে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা হয় এম ভি আর ইকুয়াল টু সেটা এন এইচ বাই টু পাই এর সাথে সমান হয়, এটাই বোরের তত্ত্ব ছিল, বোরের সেকেন্ড তত্ত্ব, ঠিক কিনা, বোরের সেকেন্ড তত্ত্ব ছিল এটা। এবার আমাদেরকে বলে দিয়েছে কোন একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড যেটাতে কি ইভেন নাম্বার হবে, শুধু ইভেন ইন্টিগ্রাল, এন এর মানটা 2 হবে, 4 হবে, 6 হবে, এই ধরনের হবে, ইভেন ইন্টিগ্রালে চলতে থাকবে। এবার আমাদেরকে কি বলে দিয়েছে যে দ্য লার্জেস্ট পসিবল ওয়েভলেন্থ এমিটেড, লার্জেস্ট ওয়েভলেন্থ কখন বেরোবে বাই দ্য হাইড্রোজেন অ্যাটম ভিজিবল রেঞ্জ ইন এ ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু দ্য বোর্ড। আচ্ছা, হাইয়েস্ট এনার্জি, হাইয়েস্ট ওয়েভলেন্থ বেরোয় যত কাছাকাছি থেকে পড়বে, যত দূর থেকে এসে পড়বে ইলেকট্রন, মানে যত বেশি এনার্জি থেকে এসে পড়বে তত বেশি তার এনার্জি লুজ করবে, তত বেশি ছাড়বে, মানে তত কম্পাঙ্ক তার বেশি হবে, মানে তরঙ্গ দৈর্ঘ্য তার তত কম হবে। কিন্তু যত কাছ থেকে ছাড়ছে মানে তার এনার্জি তো একটু কম ছেড়েছে। এনার্জি কম ছাড়া মানে কি, এনার্জি কম ছাড়ার মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা, এনার্জি কম ছাড়ার মানে হচ্ছে ল্যামডাটা বেশি খুব, ঠিক। তাহলে আমি দেখতে পাচ্ছি 4 থেকে যদি 2 এতে আসে, একমাত্র এটাই পসিবল না, হাইপোথেটিক্যাল কন্ডিশন বলে দিয়েছে আমাকে যে 4 থেকে 2 ইভেন এ পড়েছে, 4 থেকে 2 এসে পড়েছে।
n ইকুয়াল টু 4 থেকে n ইকুয়াল টু 2 এতে ইলেকট্রনটা এসে পড়েছে। তাহলে কি বলেছে, কতটা সে এনার্জি ছাড়বে সেটাই জিজ্ঞেস করেছে না, যে লার্জেস্ট পসিবল ওয়েভলেন্থ। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি 1/λ ইকুয়াল টু আর রিডবার্গ কনস্ট্যান্ট, যেটাকে আমরা রিডবার্গ কনস্ট্যান্ট বলি, আর এর একটা মান আছে বসাচ্ছি 1/n ফাইনালের স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়ালের স্কোয়ার। এটাকে আমরা করতাম যে বর্ণালী যখন বের করতাম আমরা হাইড্রোজেন বর্ণালী, তখন আমাদের এই ফর্মুলাটা ছিল 1/λ ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n ফাইনালের স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল, মানে যেখান থেকে পড়ছে মাইনাস যেখানে এসে পড়ছে, বা 1/λ আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে, ইন্টু হচ্ছে আর ইন্টু 1/n ফাইনাল কোথায় এসে পড়েছে, 2 এতে এসে পড়েছে, মাইনাস কোথা থেকে এসে পড়েছে, 4 থেকে এসে পড়েছে, ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু 1/4 মাইনাস 1/4 4 16 হয়েছে, ইকুয়াল টু হচ্ছে নিচে 16 দাও 4 মাইনাস 1 ইন্টু আর। তাহলে ল্যামডাটা কত বেরিয়ে যাবে আমাদের, ল্যামডাটা আমাদের বেরিয়ে যাবে 16/3 আর। হয়েছে, এটা বেরিয়ে যাবে, ল্যামডাটা কত বেরিয়ে যাচ্ছে 16/3 আর। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু কত বেরিয়েছে 16/3 ইন্টু আর। আর এর মান কত, আর এর মান হচ্ছে 1.09 ইন্টু 10 টু দি পাওয়ার, ও সরি আরটা নিচে থাকবে না, যাই হোক আরটা হচ্ছে 1.09 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 7 পার মিটার। আচ্ছা, 16/3 ইন্টু 1.09 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইকুয়াল টু 16/1.09, এটা বা 1.1 করে দিতে পারো, মানে হচ্ছে 3.3 দাঁড়াবে এরকম, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। দেখি অ্যান্সারটা কিরকম আছে, সেরকমও তো আমরা বের করবো। অ্যান্সারটা ন্যানোমিটারে আছে, দেখো ন্যানোমিটার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 9 একটা, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 9 নিয়ে চলে এসো। 16 ইন্টু দুটো শূন্য গুণ করে দিচ্ছি, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, দুটো শূন্য দিকে ভাগ করে দিচ্ছি, বাই হচ্ছে 3.3। আচ্ছা, এই ধরনের ক্যালকুলেশনগুলো একটুখানি মানে জটিল ক্যালকুলেশন, ঠিক আছে, এগুলোকে কিভাবে করবে এগুলোকে একটু আন্দাজে করতে হবে। 3.3টাকে আমি যদি 3 ধরি, দেখো যখন 3 ধরছি তার মানে নিচেটা কমিয়ে দিচ্ছি, মানে যে অ্যান্সারটা আসবে তার থেকে একটু বেশি আসবে আমাদের। শুধুমাত্র যদি 3 দিয়ে করি, 3 কত হচ্ছে 3×5 = 15, মানে 5.500 কত একটা বেরোবে, কিন্তু একটা 0.3 রয়েছে, মানে 500 থেকে একটুখানি জাস্ট কম হবে। তাহলে 500 থেকে কম, একটু অ্যান্সার দেখি কত ন্যানোমিটারে রয়েছে, 487 ন্যানোমিটার। এটাই হয়ে যাবে অ্যান্সার আমাদের। তোমরা ক্যালকুলেট কিন্তু করতে পারবে না, সত্যি তোমরা ক্যালকুলেট করতে পারবে না এগুলোকে, কারণ এগুলোকে ক্যালকুলেট করতে গেলে তোমাদের অনেকটা টাইম চলে যাবে না, তুমি 33কে দিয়ে আবার 10কে উপরে তুলে দেবে, 33কে দিয়ে তুমি ভাগ করতে যাবে, টাইম অনেকটা চলে যাবে, একটু তোমাদেরকে ভাবতে হবে। যদি 3 ধরি, শুধুমাত্র 3 ধরি, তাহলে কত হচ্ছে 5 পয়েন্ট সামথিং আছে, কিন্তু নিচে তো আর একটু বেশি রয়েছে 3-এর থেকে, তার মানে 5-এর থেকে একটু কম আসবে, বোঝা যাচ্ছে, মানে 500 কত একটা আসবে, তার থেকে কম আসবে, তার থেকে কম কত 487 রয়েছে, একবারে তার থেকেও যদি কম করে নিই তাহলে কত হচ্ছে সেটা সেটা 409 ন্যানোমিটার আসছে, 409 ন্যানোমিটার। কিন্তু 409 ন্যানোমিটার অ্যান্সার আসবে না, কেন বলো তো, কারণ 409 ন্যানোমিটার আসতে গেলে এটাকে 4 হতে হবে, নিচেটাকে 4×4 = 16, তবে 400 একটু বেশি হচ্ছে, কিন্তু সেটা 4 নয় তো, মানে 3.3 রয়েছে। এইভাবে একটু নিজেদেরকে ক্যালকুলেট করতে হবে মাথাতে। এটা হচ্ছে 487 এরকম একটা আসবে ন্যানোমিটার, ঠিক আছে, 487 ন্যানোমিটার আমাদের অ্যান্সার আসবে, একটু তোমাদেরকে মাথা খাটিয়ে করতে হবে। পরের কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, 12.5 ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন বিম ইজ ইউজ টু বম্বার্ড গ্যাসিয়াস হাইড্রোজেন। গ্যাসিয়াস হাইড্রোজেনে কি করেছে, একটা ইলেকট্রন বিম দিয়েছে এত ইলেকট্রন ভোল্টে, মানে এতটা এনার্জি দিয়েছে। দ্য এনার্জি লেভেল আপ টু হুইচ হাইড্রোজেন অ্যাটমস উড বি এক্সাইটেড। কতটা এনার্জি পর্যন্ত, মানে কতটা লেভেল পর্যন্ত, এনার্জি লেভেল পর্যন্ত হাইড্রোজেন অ্যাটমগুলো উঠবে, মানে হাইড্রোজেন অ্যাটমগুলো কতটা এনার্জি তুলবে। দেখো সেম কোশ্চেন, প্রথমে করেছিলাম যে যতটা এনার্জি দিয়ে দেওয়া হয়েছে -13.6, গ্রাউন্ড স্টেটে যেটা রয়েছে 1/n ইনিশিয়ালের এন ফাইনালের স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়ালের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, দেখো আমাদেরকে দিয়েছে কত, আমাদেরকে দিয়েছে 12.5, 12.75 দিলে আরো ভালো হতো, 12.5 দিয়েছে -13.6। এই কোশ্চেনটা কিন্তু সেম কোশ্চেন একটু আগে করেছি, 12.75 যখন ছিল এনার্জি, তখন দেখো এন ফাইনালটা কিন্তু 4-এ উঠে যাচ্ছিল, সেম জিনিস, একই জিনিস দিয়েছে, এটাও এটাও 4 অ্যান্সার আসবে এটার।
একবারে প্রথম কোশ্চেনটা যেটা করিয়েছিলাম, টু গ্যাসেস গ্রাউন্ড স্টেট, দেখো হাইড্রোজেন অ্যাটমটা গ্রাউন্ড স্টেটে রয়েছে, তাহলে এন ফাইনালের স্কোয়ারটা আমরা জানি না, মাইনাস হচ্ছে 1/1 ইকুয়াল টু হচ্ছে 12.5 বাই হচ্ছে 13.6 ইকুয়াল টু হচ্ছে 1/n ফাইনালের স্কোয়ার মাইনাস হচ্ছে 1, ওয়ানটা এদিকে আসবে 1/n ফাইনালের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 12.5, আগেরটা 12.75 ছিল, এখানে তার মানে ক্যালকুলেশনটা একটুখানি 3 পয়েন্ট একটা সামথিং আসবে, 4 আসবে না, ঠিক আছে, তোমরা করে দেখবে এটা, 3 পয়েন্ট একটা সামথিং একটা কিছু আসবে, সেখানে দেখবে এন ফাইনালের অ্যান্সারটা আসবে 4, প্রথমেই মানে সেম কোশ্চেন করেছি, এটাও 21 সালে এসছে। আচ্ছা, তার মানে একটা কোশ্চেন রিপিট হয়েছে, দেখে নাও তাহলে এন ফাইনালটা কত হয়ে গেল আমাদের, এন ফাইনালটা হয়ে গেল 4। তো এইভাবে দেখো এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে, তার মানে তো এনার্জি এবং হচ্ছে ল্যামডা মানে রিডবার্গ কনস্ট্যান্টের যে জিনিসগুলো রয়েছে, যে ল্যামডাগুলো বের করা বা এনার্জি বের করা, সেই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে। এন ইকুয়াল টু এন এ ফাইনাল মানে 4-এতে আসবে, মানে কত দূর পর্যন্ত হাইড্রোজেন অ্যাটমগুলো উঠবে, এনার্জি লেভেল কত দূর উঠবে সেটা হচ্ছে এন ইকুয়াল টু 4 পর্যন্ত উঠবে। পরের কোশ্চেনটায় আসি, let RVE be the radius of orbit, speed of electron, radius of orbit, আচ্ছা আচ্ছা, আরটা হচ্ছে যে একটা ধরো রেডিয়াসে ঘুরছে, ইলেকট্রন ঘুরছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, তার রেডিয়াসটা বলে দিয়েছে আর, যে ইলেকট্রনটা ঘুরছে তার বেগ বলে দিয়েছে ভি, এটা যার এনার্জি রয়েছে সেই এনার্জিটা বলে দিয়েছে ই। হুইচ অফ দি ফলোইং কোয়ান্টিটিস অ্যাকর্ডিং টু বোর থিওরি ইজ প্রপোর্শনাল টু কোয়ান্টাম নাম্বার এন, আচ্ছা কোন দুটো গুণ করলে এন আসবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা স্টার মেরে রাখবে, যে রেডিয়াস গুলো এবং বেগ এবং এনার্জি গুলো কিভাবে চেঞ্জ হয় এন এর সাথে, কোয়ান্টাম নাম্বারের সাথে সাথে কিভাবে চেঞ্জ হয়, আর কিভাবে চেঞ্জ হয় সেটা এন স্কোয়ারের সাথে চেঞ্জ হয়, ভি কিভাবে চেঞ্জ হয় 1/n এর সাথে চেঞ্জ হয়, ই কিভাবে চেঞ্জ হয়, ই ভ্যারিজিয়াস কিভাবে চেঞ্জ হয় 1/n স্কোয়ারের সাথে চেঞ্জ হয়, -13.6 একটা ছিল, মাইনাসটাকেও তুমি তুলে দিতে পারো, কারণ এন u1/u2 করলে n1/n2 আসবে, n2/n1 আসবে, তাহলে কত 1/n স্কোয়ার। এবার এটা কিন্তু হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, যখন জেডটা 1, জেড মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, জেড মানে কি, জেড মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, মানে আমরা বুঝতে পারি সেটা যে কোন পরমাণুটা এটা আছে। এবার যদি জেডটাকে আমরা কনসিডার করি তাহলে আর ভ্যারিজিয়াস এন স্কোয়ার বাই জেড আসবে, বা ভি ভ্যারিজিয়াস কত আসবে আমাদের জেড বাই এন আসবে, আবার ই ভ্যারিজিয়াস আমাদের কাছে আসবে কত আসবে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ঠিক আছে, অন্য কোনো পরমাণু যদি হয়, যদি হিলিয়াম পরমাণু হয় জেড এর মানটা হবে 2, যদি হাইড্রোজেন পরমাণু হয় জেড এর মানটা হবে 1, যদি অন্য কোনো পরমাণু হয় তার সেরকম চেঞ্জ হয়ে যাবে জেড এর মানটা, কিন্তু আমাদের এইটাকে নিয়েই আপাতত কাজ হয়, এগুলোকে জেড এর মানটা সাধারণত আসে না, কারণ তোমাদের সিলেবাসে হাইড্রোজেন পরমাণু নিয়েই কাজ আছে, হিলিয়াম বা লিথিয়াম এই ধরনের পরমাণুতে তোমাদেরকে এক্সাইটেড স্টেট বের করতে দেয় না, বা এনার্জি বেগ এগুলোর বের করতে দেয় না। আচ্ছা, এখানে আরেক কিছু কথা রয়েছে, আমি তোমাদেরকে বলে দেবো শেষে। এখন কোশ্চেনে ফিরে আসি, কোন দুটো গুণ করলে এন আসবে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা আর ভ্যারিজিয়াস এন স্কোয়ার হচ্ছে, তাহলে আর ইকুয়াল টু কে ইন্টু এন স্কোয়ার দেওয়া যায় কনস্ট্যান্ট, ইন্টু ভি ইকুয়াল টু কত দেওয়া যায়, অন্য কোনো একটা কনস্ট্যান্ট বলো, k1/n দেওয়া যায়। এবার আর প্রথমে আছে ভি ইন্টু আর গুণ করলে, দেখি ভি ইন্টু আর যদি গুণ করি কি আসে আমাদের, কে এন স্কোয়ার ইন্টু k1/n, কেটে গেল একটা, ইকুয়াল টু k1 ইন্টু হচ্ছে এন, এই তো, কার সাথে প্রপোর্শন, ভি ইন্টু আর প্রপোর্শনাল হচ্ছে এন, তাহলে প্রথমেরটাই অ্যান্সার হবে, দুটোকে গুণ করে আমাকে এন আনতে বলেছিল, তাহলে এই দুটোকে যদি গুণ করে দিই তাহলে তো আমার এন চলে আসছে, বোঝা গেছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এখানে চলে আসি, এই জিনিসগুলো চলে আসি, দেখো কোনো পরমাণুর ক্ষেত্রে এটা ভ্যারিজাস তো দেখলাম, এবার আমাকে এক্সাক্ট আমাকে বের করতে বলেছে যে কত হবে বলো, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষ স্তরে কত হবে, তাহলে আমরা আরটা জানি, আর ভ্যারিজিয়াস, আর ভ্যারিজিয়াস জানি জেড, সরি এন স্কোয়ার বাই জেড, এন স্কোয়ার বাই জেড, আর ভ্যারিজিয়াস কত এন স্কোয়ার বাই জেড আমরা পেয়েছি। এবার আমরা জানি যে আর ইকুয়াল টু আমরা যদি করতে যাই 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এত অ্যাংস্ট্রম, যে কোনো পরমাণুর ক্ষেত্রে তাদের যে মানটা বেরোবে, মানে তাদের রেডিয়াসের যে মানটা বেরোবে, হিলিয়াম পরমাণু হলে জেড এর মানটা 2 বসিয়ে দেবো, প্রথম কক্ষ স্তর হলে এন ইকুয়াল টু 1। এবার হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষ স্তরের ব্যাসার্ধ কত দাঁড়াবে তাহলে
0.53 ইন্টু হচ্ছে এন এর মানটা হচ্ছে 1 প্রথম কক্ষ স্তর, আর জেড এর মান পরমাণু ক্রমাঙ্ক 0.53 অ্যাংস্ট্রম। বোঝা গেছে? এটা হয়ে যাবে অ্যান্সার আমার। তো এই জিনিসগুলোকে কিন্তু মাথায় রেখে দিতে হবে, এগুলো হচ্ছে ডেটা, এক একটা খাতাতে লিখে রেখে দাও, এগুলো মুখস্থ করে রাখো। কারণ তোমাদেরকে বলে দিতেই পারে যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষ স্তরে কত রেডিয়াস বলো তো, তখন দ্বিতীয় যদি কক্ষ স্তর হয় এন এর জায়গায় 2 বসিয়ে দেবো, 0.53 ইন্টু 4, আমার অ্যান্সার চলে আসবে। হাইড্রোজেনই দেবে, হিলিয়াম দেবে না। হিলিয়াম দিলে জেড এর মানটা চেঞ্জ করে নেবো, আমার তো জানা রয়ে গেল। আচ্ছা বেগটা তাহলে কি হবে, বেগটা ভি ভ্যারিয়াস আমি পেয়েছিলাম জেড বাই এন। আচ্ছা সেটাকেও আমি লিখতে পারি জেড ইকুয়াল টু সি বাই 137 ইন্টু জেড বাই এন। বোঝা গেছে? এই যে 137 এগুলো ধ্রুবক, মানে আমি সবকিছু ক্যালকুলেট করে এগুলো পেয়েছি। 0.53 আর এর দেখবে একটা বড় মতো একটা ইকুয়েশন ছিল না, সেই বড় মতো ইকুয়েশনটাকে সলভ করে আমি ওই মানটা পেয়েছি, ইন্টু এন স্কোয়ার বাই জেড পেয়েছি। এবার এখানে আমি ক্যালকুলেশন করে দেখেছি সি বাই 137 বেরিয়েছে আমার। এবার এই সি বাই 137টাকে ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট বলে। কি বলে? ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট যার মান হচ্ছে সি। সি মানে কি? সি মানে হচ্ছে আলোর বেগ, সি মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি অফ লাইট। এগুলোকে মুখস্থ রেখে দিতে হবে, কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসতেই পারে। আর ই এর মানটা তো আমরা জানি, ই এর মানটা তো একবারেই জানা আমাদের কাছে। ই এর মানটা কত হয়? -13.6 বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, সেই মানগুলো আমাদেরকে কি করতে হবে? মুখস্থ রেখে দিতে হবে। আচ্ছা এবার দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, ইফ আর ইজ দ্য রিডবার্গ কনস্ট্যান্ট ইন পার সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, দেন দ্য হাইড্রোজেন অ্যাটম ডাজ নট এমিট এনি রেডিয়েশন অফ ওয়েভলেন্থ ইন দ্য রেঞ্জ অফ। কোন রেঞ্জের মধ্যে হাইড্রোজেন ওয়েভলেন্থ এমিট করবে না সেটা আমাকে বার করতে হবে। হাইড্রোজেন কখন এমিট করে? বর্ণালী আমরা কি জানি, কি কখন এমিট করে? যখন হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে পড়ে। ইলেকট্রন যখন কোনোভাবে এনার্জি পেয়ে হায়ার এনার্জি স্টেটে চলে গেছে, সেখান থেকে সে লোয়ার এনার্জি স্টেটে নামবে, সে কি করবে? সে কিছুটা বর্ণালী বা আলো বের করবে। এটা হচ্ছে এইচ নিউ, মানে কি? আলো বেরোচ্ছে, তার শক্তি এইচ নিউ, শক্তিটা এইচ নিউ আকারে সে ছেড়ে দিল। এবার হচ্ছে আমাদেরকে কি দেখতে হবে যে কখন কখন ছাড়ছে এগুলো বর্ণালীগুলো। আমাদের কাছে হাইড্রোজেন বর্ণালীর বেশ কিছু ছিল না, মানে সূত্র দেওয়া ছিল আমাদের কাছে, কিছু শ্রেণী ছিল হাইড্রোজেন বর্ণালীর। লিম্যান শ্রেণী, বামার শ্রেণী, প্যারাসন শ্রেণী, ব্র্যাকেট শ্রেণী, ফুন্ড শ্রেণী, হাবড়ে শ্রেণী। সেগুলোকে আমরা কিভাবে মনে রাখতাম? আচ্ছা শ্রেণীগুলো নিয়ে একটু আলোচনাই করে দিই। লিম্যান, বামার, এলবি, পিবি, এফএইচ। কিভাবে মনে রাখবো? এলবি, পিবি, এফএইচ। লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রে, এইভাবে শ্রেণীগুলো ছিল। লিম্যান শ্রেণী আমরা কখন বলতাম? যখন আমরা দেখতাম যে যে ল্যামডাটা ছাড়ছে সেটা হচ্ছে আর ইন্টু 1 বাই কোথায় পড়ে এন ফাইনাল যখন 1 হবে, এন ইনিশিয়াল যেখান থেকে, মানে উপরে 2 নম্বর থেকে 1-এ পড়ুক, 3 নম্বর থেকে 1-এ পড়ুক, 4 নম্বর থেকে 1-এ পড়ুক, 5 নম্বর থেকে ইনফিনিটি থেকে 1-এ পড়ুক, যখন 1-এ এসে পড়ছে সেগুলো যে শ্রেণীর মধ্যে, যে বর্ণালীগুলো বেরোবে সেগুলো যে শ্রেণীর মধ্যে পড়বে, সেই শ্রেণীটাকে আমরা কি বলবো? এরা হচ্ছে লিম্যান শ্রেণীর অন্তর্গত। সেম ভাবে যখন বামার শ্রেণী আসবে তখন আমরা দেখব যে যে ল্যামডাটা হচ্ছে 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর ইন্টু 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই এন ইনিশিয়াল, মানে যেখান থেকেই পড়ুক সে এসে কোথায় পড়ছে? সে এসে পড়ছে এন ইকুয়াল টু 2 এতে, তখন তাকে কি বলবো? তারা হচ্ছে বামার শ্রেণীর অন্তর্গত। সেম ভাবে ফুন্ড শ্রেণী কি, বামার প্যাসেন শ্রেণী কি হবে? প্যাসেন শ্রেণী যখন এন ফাইনালটা 3 হবে, মানে 3 নম্বর এসে পড়বে, এখান থেকে পড়বে 3 থেকে, এখান থেকে, এখান থেকে। এন ইনিশিয়াল, অবশ্যই এন ইনিশিয়ালের মানটা কত হয়ে যাবে? এখান থেকে তো আর এখানে পড়তে পারে না, 3 থেকে শুরু হবে, 3, 4, 5 এইভাবে ইনফিনিটি পর্যন্ত। তো এইগুলো হচ্ছে এক একটা শ্রেণী। কিভাবে মনে রাখবে? এল বি, পিবি, এফএইচ, লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রে। ঠিক আছে, তোমাদেরকে বলে দিলে প্যাসেন শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত বলো? তোমরা কিভাবে বের করবে যদি তোমাদেরকে মনেই না থাকে যে প্যাসেন শ্রেণীতে কি হয়? প্যাসেন শ্রেণীতে এন ইনিশিয়াল এন ফাইনালের মান 3 হয়, সেটা যদি না তোমাদের মনে থাকে তাহলে তোমরা কিভাবে বের করবে? তো এই জিনিসগুলোকে একটু নিজেদেরকে মাথায় রেখে দিতে হবে। এবার আমরা কোশ্চেনে ফিরে আসি। কোশ্চেনে বলেছে দ্য হাইড্রোজেন অ্যাটম ডাজ নট এমিট, কোন রেডিয়েশনটা সে বের করবে না। আচ্ছা আমি দেখছি, প্রথম থেকে দেখতে শুরু করছি, লিম্যান শ্রেণী থেকে আমি দেখতে শুরু করি। লিম্যান শ্রেণীতে আমি জানি যে 1 বাই ল্যামডা ইকুয়াল টু দাঁড়ায় রিডবার্গ কনস্ট্যান্ট,
1/1 মানে 1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/2, 2 নম্বর থেকে পড়ছে 2 স্কোয়ার। তাহলে 1/λ, দেখো এটা কিন্তু সর্বোচ্চ শক্তি, ঠিক আছে, ল্যামডা ম্যাক্স সর্বোচ্চ শক্তি বলছি, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যখন 2 নম্বর থেকে 1 নম্বরে এসে পড়েছে। কখন হয়েছে? যখন 2 নম্বর থেকে 1 নম্বরে এসে পড়েছে তরঙ্গ দৈর্ঘ্যটা। সেটা কত দাঁড়াবে? আর ইন্টু 1 - 1/4 ইকুয়াল টু কত দাঁড়াবে? 3r/4, বা ল্যামডার মানটা দাঁড়াবে 4/3r। এটা হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ম্যাক্স। এটা কোন শ্রেণী? এটা হচ্ছে লিম্যান শ্রেণী। লিম্যান শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য 4r/3। এই দেখো 4r/3 রয়েছে। আচ্ছা সর্বনিম্নটাও দেখে নি, 1/λ মিনিমাম, আর ইন্টু 1/1 এসে পড়বে, -1 কোথা থেকে আসছে? ধরো ইনফিনিটি থেকে আসছে। তাহলে ল্যামডা মিনিমাম কত দাঁড়াচ্ছে? 1/r। তার মানে হ্যাঁ, এই শ্রেণীটা সম্ভব, এটা লিম্যান শ্রেণীর মধ্যে পড়ে, এই শ্রেণীটা সম্ভব। দ্বিতীয়টাকে আবার দেখতে চাইছি আমি, লিম্যান শ্রেণী, বামার শ্রেণী। বামার শ্রেণীতে কি হবে? 1/λ ইকুয়াল টু আমাদের কাছে কি দাঁড়াবে? রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n ফাইনাল, n ফাইনাল কত? 2 স্কোয়ার, মাইনাস হচ্ছে 1/3 স্কোয়ার ধরে নিচ্ছি, 3 থেকে 2 তে এসে পড়ছে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য দেবে। 1/λ ম্যাক্স, ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে আর ইন্টু 1/4 মাইনাস 1/9। তাহলে 1/λ ম্যাক্স আমাদের কাছে কি দাঁড়াবে? সেটা দাঁড়াবে আর ইন্টু 1/36, 4×9 36, 9 - 4। তাহলে ল্যামডা ম্যাক্স, 1/λ ম্যাক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত? 5r/36, বা ল্যামডা ম্যাক্স, বামার শ্রেণীর ল্যামডা ম্যাক্স কত দাঁড়াচ্ছে? 36/5r। আবার বামার শ্রেণীর ল্যামডা মিনিমাম কত দাঁড়াচ্ছে? ল্যামডা মিনিমাম কত দাঁড়াবে বামার শ্রেণীতে? আর ইন্টু, সরি ভুল হলো, 1/λ মিনিমাম ইকুয়াল টু আর, কোথায় পড়বে? প্যাশন, সরি ভুল বললাম, লিম্যান বামার, বামার মানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1/, কোথা থেকে আসবে? ইনফিনিটি থেকে আসবে। হচ্ছে, দেখো তাহলে কত হচ্ছে? আর 1/4 মাইনাস 0। তাহলে ল্যামডা মিনিমাম কত হচ্ছে আমার? 4/r। তাহলে লিম্যান শ্রেণী, বামার শ্রেণীর মধ্যে কোন কোন যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো থাকবে সেটা কোনখান থেকে কোনখানের মধ্যে থাকবে? 4/r থেকে 36/5r পর্যন্ত, r/4 থেকে এই যে 36/4r পর্যন্ত। তাহলে দেখো এই যে 7/5r এবং 19/5r রয়েছে, এটা কোনো বর্ণালীর মধ্যেই পড়ছে না। পড়ছিল এটা একটা বর্ণালী যেটা হচ্ছে লিম্যান শ্রেণীর মধ্যে পড়ছিল, তারপর লিম্যান বামা শ্রেণীর মধ্যে এটা পড়ে গেছে। আমি মানে এটা 100% শিওর যে পরেরটা এটা আসবে, পরের শ্রেণী লিম্যান বামার প্যাশন শ্রেণী যদি করতে যাও দেখবে এটা আসছে, কিন্তু এই দুটোর মধ্যে এটা আসছে না। ঠিক আছে, তার মানে এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে ভুল। কারণ কিভাবে বুঝলাম বলো তো? কারণ এই দেখো 4r/3 ছিল লিম্যান শ্রেণী, সর্বোচ্চ নিম্ন শ্রেণীটা, তারপরের শ্রেণীটা 36/5r, কিন্তু তার মাঝখানে একটা 19/5r, এটা ঠিক মাঝামাঝি, এদের দুজনের মাঝামাঝি এটা, এই মাঝামাঝি অংশে কোনো শ্রেণীই নেই। তাহলে এটা হয়ে যাবে ভুল। আর এটা এরকম কোশ্চেন ছিল যে একটা সঠিক হবে অ্যান্সার, তার মানে এটা হয়ে যাবে ভুল, বিয়েরটা অ্যান্সার হবে আমার, যে কোনটা পড়বে না ওই রেঞ্জের মধ্যে, বিয়েরটা পড়বে না। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আরেকটুখানি রিভাইজ করে নাও, একটু দেখে নাও। A proton and an electron initially at rest are accelerated by the same potential. সেম পোটেনশিয়াল রয়েছে তাদের কাছে, ভিটা সেম রয়েছে। পোটেনশিয়াল কি বলেছে? সেম বলে দিয়েছে আমাদেরকে। তারপর কি বলেছে? অ্যাজিউমিং দ্যাট দ্য প্রোটন ইজ 2000 টাইমস হেভিয়ার দ্যান ইলেকট্রন। ঠিক আছে, প্রোটনের যে ভরটা সেটা কত হয়ে যাচ্ছে? 2000 টাইমস হয়ে যাচ্ছে ইলেকট্রনের ভরের। হোয়াট উইল বি দ্য রিলেশন বিটুইন দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ প্রোটন অ্যান্ড ইলেকট্রন? ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা যেটা বের করেছিলাম সেটা হচ্ছে h/√2mE, ঠিক। ই হচ্ছে এনার্জি, যেটা হাফ এম ভি স্কোয়ার করতাম আমরা, ই হচ্ছে এনার্জি যেটাকে কি করতাম? হাফ এম ভি স্কোয়ার করতাম। আবার এটাকে যদি ভি ভোল্টেজের একটা ইলেকট্রন বা প্রোটন, তাদের তো আধানযুক্ত আছে, তাদেরকে যদি ভি ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, তাদের শক্তি কত হয়ে যাবে? ইভি, তাদের আধান ইন্টু হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। এবার আমি ই এর জায়গায় কত বসিয়ে দিতে পারি? তাহলে h/√2m ইভি, ল্যামডার মানটা এটা হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদেরকে কি বলেছে? যে দুজনের মধ্যে কোথায় গেল?
যে দ্য রিলেশন বিটুইন ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ দ্য প্রোটন অ্যান্ড ইলেকট্রন। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি এইচ কনস্ট্যান্ট, দুজনের আধানের মান কনস্ট্যান্ট, এটা ল্যামডা, তো এটা কনস্ট্যান্টই। তাহলে ল্যামডা কি হচ্ছে, ল্যামডা কার সাথে ভ্যারি করবে আমি দেখতে পাচ্ছি, ল্যামডা ভ্যারিজ অ্যাজ 1/√, এমভি। ঠিক, এবার আমি দেখতে পাচ্ছি ল্যামডা, ও সেম পোটেনশিয়াল, পোটেনশিয়ালও তো সেম বলে দিয়েছে, তাহলে ভিটাও তো কনস্ট্যান্ট হয়ে যাবে। দুজনকে দেখো সেম পোটেনশিয়ালের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়ে গেছে, তাহলে ভিটা কেন লিখছি, ভিটা তো ভ্যারি করছে না, ভিটাও তো সেম থাকবে। আমার ভুল হয়ে গেছে, যাই হোক, ভিটাকে কেটে দাও তোমরা, ভিটা হবে না। তাহলে আমি দেখতে পাচ্ছি ল্যামডা ইলেকট্রন বাই হচ্ছে ল্যামডা প্রোটন ইকুয়াল টু √, কি দাঁড়াবে, এমপি বাই হচ্ছে এম, যেহেতু ব্যস্তানুপাতিক, λ1/λ2 ইকুয়াল টু হচ্ছে m2/m1 হবে। তাহলে ল্যামডা ইলেকট্রন বাই ল্যামডা প্রোটন যদি করি, তাহলে √λ প্রোটন বাই এম প্রোটন বাই হচ্ছে এম ইলেকট্রন দাঁড়াবে আমাদের। এবার দুজনের মধ্যে সম্পর্ক চেয়েছে। আচ্ছা, ল্যামডা ইলেকট্রন বাই ল্যামডা প্রোটন ইকুয়াল টু আমাদের কত দাঁড়িয়েছে, √, এমপি। এমপি এর মান কত, এমপি এর মান হচ্ছে 2000 এমই বাই এমই, কেটে দাও। ল্যামডা ইলেকট্রন বাই ল্যামডা প্রোটন কত দাঁড়াচ্ছে আমাদের, √2000। √2000টাকে তো এইভাবে লেখা যায় না, 400 × 5, সব থেকে বেশি এটাই ভাঙা যাবে। 400 হচ্ছে 20 × 20, 20 স্কোয়ার 400 হয়। তাহলে ল্যামডা ইলেকট্রন বাই ল্যামডা প্রোটন ইকুয়াল টু হচ্ছে 20√5। আমাদেরকে ল্যামডা প্রোটনটা জানতে চেয়েছে, আমাদেরকে ল্যামডা প্রোটন জানতে চেয়েছে, তাহলে ল্যামডা প্রোটন কত হয়ে যাবে, ল্যামডা প্রোটন বাই ল্যামডা ইলেকট্রন উল্টে দাও, 1/20√5। তাহলে ল্যামডা প্রোটন ইকুয়াল টু কত দাঁড়াবে, ল্যামডা ইলেকট্রন বাই 20√5, ল্যামডা ইলেকট্রন বাই 20√5, ডিরেক্ট অ্যান্সার। বোঝা গেছে, এটা হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে, যদি একটা ইলেকট্রন হয়, ফর অ্যান ইলেকট্রন, ইলেকট্রনের ক্ষেত্রে কি দাঁড়াবে, ইলেকট্রনের ক্ষেত্রে ল্যামডাটা তোমরা মনে রাখবে, যদি ভি পোটেনশিয়ালের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে 12.27 বাই হচ্ছে √v, এত অ্যাংস্ট্রম হয়ে যাবে তরঙ্গ দৈর্ঘ্য। যদি তোমাদেরকে এরকম বলে দেয় যে একটা ইলেকট্রনকে 10 ভোল্ট বিভব প্রভেদের বা 100 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, সেটা হয়ে যাবে এটা। তাহলে তোমাকে এই ইলেকট্রনের মান, এখানে এইচ এর মান, ইলেকট্রনের মান এত ক্যালকুলেট করার প্রয়োজন পড়বে না। এই ডেটাটা যদি মনে থাকে তোমাদের, তাহলে ইলেকট্রনের শুধুমাত্র কত ভোল্টেজের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটাই যদি বসিয়ে দিই, আমাদের অ্যান্সার চলে আসবে। এগুলো শর্ট কিছু জিনিস যেগুলো তোমাদেরকে মনে রেখে দেওয়া দরকার। To which of the following the angular velocity of the electron in the nth Bohr orbit is proportional? কি বলেছে, to which of the following angular velocity of the electron in the nth Bohr orbit is proportional? ওমেগা, কৌণিক বেগ ওমেগা কার সাথে ভ্যারি করবে সেটা আমাদেরকে জানতে চেয়েছি, এন এর সাথে কিভাবে ভ্যারি করবে। আচ্ছা, বোরের যে দ্বিতীয় স্বীকার্যটা ছিল, যে যে কৌণিক ভরবেগ ইকুয়াল টু NH/2π এর সাথে সমান হবে, সেটা আমরা জানি। আবার আমরা জানি ওমেগা কি, ওমেগা ইকুয়াল টু V/R, বা ভি ইকুয়াল টু এখানে ওমেগা ইন্টু আর বসিয়ে দিতে পারি। তাহলে এখানে ভি এর জায়গায় ওমেগা আর বসিয়ে দিতে পারি, আর আর পাশে রয়েছে গুণ হয়ে গেল NH/2π, বা ওমেগা ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি NH/2π ইন্টু MR² নিচে চলে আসছে। আবার আরটা কার সাথে ভ্যারি করে, একটু আগে দেখে নিলাম, আরটা n² এর সাথে ভ্যারি করে না, বা আর ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইন্টু n²। ঠিক, তাহলে আর এর মানটা বসিয়ে দাও, NH/2π m ইন্টু কে এন তার হোল স্কোয়ার, সরি কে এন স্কোয়ার তার হোল স্কোয়ার, বা ওমেগা ইকুয়াল টু NH/2π m k² ইন্টু n⁴। দেখো n একটা কেটে গেল, n⁴ থাকছে। তাহলে ওমেগা কার সাথে ভ্যারি করছে, 1/n³ এর সাথে ভ্যারি করছে, বাকি সব কনস্ট্যান্ট, h কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, k কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট। তাহলে শুধুমাত্র ওমেগা কার সাথে ভ্যারি করবে, 1/n³ এর সাথে ভ্যারি করবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে এসো। হাউ দ্য লিনিয়ার ভেলোসিটি v of an electron in the Bohr orbit is related to quantum number n? এটা তো সোজা, এটা কবে এসেছিল, 18 সালে এসছে।
লিনিয়ার ভেলোসিটি ভিটা এন এর সাথে কিভাবে ভ্যারি করবে? এই তো সোজা একটু আগেই দেখলাম 1/n এর সাথে ভ্যারি করবে। এটা অ্যান্সার 1/n এর সাথে ভ্যারি করবে, তাই না? একটু আগে দেখেছিলাম এটা, যে আর কার সাথে ভ্যারি করছে, এন কার সাথে ভ্যারি করছে। এবার কি বলেছে দেখো, ইফ দ্য হাফ লাইফ অফ রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস ইন 3 ডে। আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটি কি জিনিস জানা আছে? রেডিও অ্যাক্টিভিটি মানে হচ্ছে ভারী কোনো একটা পদার্থের মৌল, যেরকম হচ্ছে ইউরেনিয়াম বা এই ধরনের কিছু, রেডিয়াম, এই ধরনের কিছু পদার্থ রয়েছে যাদের কেন্দ্র খুব ভারী অবস্থাতে থাকে। এবার এই ভারী অবস্থাটা কি হয়, তারা যত দিন যায় কি হয়, নিউক্লিয়াসটা ভাঙতে শুরু করে ধীরে ধীরে। এবার এই যে ভাঙছে, এই ভাঙার ফলে তারা কিছুদিন পর দেখা যায় যে যতটা পরমাণু ছিল তার অর্ধেকটা হয়েছে। কিছুদিন মানে সেটা কিছু হাজার বছর, ঠিক আছে? কিছুদিন মানে এই 2-4 দিনে হয় না, ম্যাক্সিমামটা ইউরেনিয়াম 1600 বছর ধরে এরকম ভাঙছে, এই ধরনের হয়। তাদের সেগুলোকে বলে অর্ধেক লাইফ বা হাফ লাইফ, যতটা ভেঙে অর্ধেক পরিমাণে পৌঁছাচ্ছে সেটা হতে। তো এইভাবে তাদের ইনফিনিটি পর্যন্ত সময়, অনেক সময় লাগে তাদের পুরো ডিকে হয়ে যেতে, পুরো ভেঙে যেতে, শেষ হয় না তারা। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা কি বলি, রেডিও অ্যাক্টিভিটি, যেগুলো কি নিজে নিজে স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায় এবং বেশ কিছু তেজস্ক্রিয় পদার্থ বা তেজস্ক্রিয় কিছু রশ্মি বের করে, আলফা, গামা, বিটা রশ্মি কিছু বের করে। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা কি বলি, রেডিও অ্যাক্টিভিটি। এবার হাফ লাইফ বলতে বোঝায়, যখন ধরো এন ছিল আগে, N0 ছিল আগে, প্রথম একবারে শুরু অবস্থাতে ছিল। এবার এই যে রেডিও অ্যাক্টিভ পদার্থটা, এটা নিজেরা ভাঙতে শুরু করে, ভেঙে কিছু বছর পর ভেঙে হয়েছে কত, N0/2, মানে কি হয়েছে, অর্ধেক হয়ে গেছে। ধরা যাক এটা টি হাফ টাইমে হয়েছে, তাহলে এই টি হাফটাকে আমরা কি বলবো, এটাকে বলবো অর্ধায়ু। কি বলবো? অর্ধায়ু, মানে অর্ধেক আয়ু, ঠিক আছে? অর্ধেক আয়ু পর্যন্ত আছে। এবার বলেছে এটা 3 দিন, মানে 3 দিনে তারা কি হচ্ছে, ভেঙে অর্ধেক হচ্ছে, মানে টি হাফের মান বলে দিয়েছে 3 দিন। এই পার্টিকুলার কোশ্চেনে টি হাফের মান বলে দিয়েছে 3 দিন। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ইনিশিয়াল নাম্বার অফ দ্য নিউক্লিয়াই উইল ডিকে অন দ্য থার্ড ডে? আচ্ছা, এ ভাঙতে শুরু করেছে, প্রথম দিনে কিছুটা ভেঙেছে, দ্বিতীয় দিনে কিছুটা ভেঙেছে, তৃতীয় দিনে ভেঙে এতটা হয়েছে। আমাদের কোয়েশ্চেন করেছে থার্ড, মানে তৃতীয়তম দিনে কতগুলো ভেঙেছে দেখো। তাহলে আমরা জানি যে 3 নম্বর দিন পর্যন্ত, শুরু থেকে 3 নম্বর দিন পর্যন্ত কত ভেঙেছে সেটা বের করে নিতে পারবো। আবার 3 নম্বর দিন থেকে 2 নম্বর দিন পর্যন্ত কত ভেঙেছে বের করে নিতে পারবো। তাহলে এই দুটোকে যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে তো আমি পেয়ে যাবো যে তৃতীয়তম দিনে কত ভেঙেছে, অন দ্য থার্ড ডে, মানে যে তৃতীয়তম দিনে কত ভেঙেছে আমাকে জিজ্ঞেস করেছে। তো এই যে রেডিও অ্যাক্টিভ ডিকের ফর্মুলা যেটা রয়েছে, সেটা হচ্ছে N/N0 = 1/2 বাই হচ্ছে টি হাফ। এটা কি, এনটা মানে হচ্ছে যে কিছুদিন পর ভেঙে যেটা রয়ে গেছে, এখানে 2 দিন কি 3 দিন যা হোক একটা হতে পারে মান। 2 দিন ভাঙার পর মানে সে এতটা অবশিষ্ট রয়েছে, এতটা জিনিস তার অবশিষ্ট রয়েছে। এনটা মানে হচ্ছে একবারে শুরুতে কত ছিল। টি মানে হচ্ছে টি টাইম পর এনটা হয়েছে, ঠিক আছে? আর টি হাফ মানে তো আমরা জানি অর্ধায়ু, এটা হচ্ছে সূত্র। এই ফর্মুলাটাকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই ফর্মুলাটা কোথা থেকে আসছে একটুখানি দেখে নিও। আমরা করতাম যে যদি ডিটি সময় পর ডিএন পরিমাণে অংশ অবশিষ্ট থাকে, তাহলে ডিএন ডিটি তাহলে ভ্যারিজিয়াস টি হয়। এইভাবে আমরা করতাম, যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, সরি, ডিএন ডিটি ভ্যারিজিয়াস এন হয়, যতটা অবশিষ্ট হয়েছে তার সাথে সমান হয়। এবার দুটোকে ওইদিকে নিয়ে যাই, কনস্ট্যান্টটাকে তুলে মাইনাস ল্যামডা একটা বসাই, ঠিক আছে? এই জিনিসগুলো একটু বাড়ি থেকে তোমরা দেখে নেবে, এই ফর্মুলার ডেরিভেশন গুলো, সেখান থেকে এই সূত্রটা আমার এসছে। তোমাদেরকে সূত্রটা মনে রাখা নিয়ে কথা। এবার আমাদেরকে বলেছে যে ডিকে ইন দ্য থার্ড ডে। আচ্ছা, আমি দেখছি দ্বিতীয় দিনে, সেকেন্ড ডে, সেকেন্ড ডেতে কত ভেঙেছে আমি দেখতে চাইছি। সেকেন্ড ডেতে কত ভেঙেছে, ধরে নিচ্ছি N2 পরিমাণে রয়েছে অবশিষ্ট সেকেন্ড ডেতে, আগে ছিল N0, ইকুয়াল টু দেখতে পাচ্ছি 1/2 কত হবে এটা, 2/3। 3 মানে হচ্ছে টি হাফের মানটা, অর্ধেক লাইফ 3। আর 2 মানে হচ্ছে 2 দিন পর N2 হয়েছে, বা N2 = কত দাঁড়াবে আমাদের কাছে, N0 ইন্টু, আচ্ছা এটা দেখো, এটা মানে কি, এটা মানে হচ্ছে 2^2 মানে হচ্ছে 1/4 1/3। এটা আগে কি স্কোয়ার আছে, তার মানে স্কোয়ার হয়ে গেল, 1/3 পড়ে রইলো। এবার এটার মানে হচ্ছে N0 ইন্টু 0.25 আচ্ছা, এর একটা মান বলেছে 0.25 মান হচ্ছে 0.63, ইকুয়াল টু হচ্ছে 0.63 N0। দ্বিতীয় দিনে এতটা ভেঙেছে, মানে ভেঙে এতটা অবশিষ্ট রয়েছে, দ্বিতীয় দিন শেষে ভাঙার পর 0.63 পরিমাণে পড়ে রয়েছে। আচ্ছা, 3 দিন ভাঙার পর, মানে 3 দিন কমপ্লিট হওয়ার পর কত রয়েছে, N/N0 = কত রয়েছে বলো তো, অর্ধেক অংশ পড়ে রয়েছে তার।
তাহলে এটা তুমি করতে পারো, মানে একই জিনিস দাঁড়াবে। টি টু দি পাওয়ার কত, টি 3/3 ইকুয়াল টু হচ্ছে 3 দিন পর কত হচ্ছে, অর্ধায়ু 3 মানে হচ্ছে হাফ। এটাই তো অর্ধায়ু মানেই তো এটা। অর্ধায়ু মানে কি, অর্ধায়ু মানে হচ্ছে যে প্রথমে যতটা ছিল তার অর্ধেকটা পড়ে রয়েছে। তাহলে তৃতীয়তম দিনে কত রয়েছে আমাদের কাছে, 0.50। দেখো এতটা কমে গেছে আমাদের। তাহলে তৃতীয় দিনে কত ভেঙেছে, 3 দিন শেষে পড়ে রয়েছে এতটা, 2 দিন শেষে আমার কাছে পড়ে রয়েছে 0.63টা। তাহলে তৃতীয়তম দিনে থার্ড ডেতে কত ভেঙেছিল আমার, থার্ড ডেতে আমার ভেঙেছিল যে যতটা আমার দ্বিতীয় দিনের শেষে ছিল মাইনাস তৃতীয় দিনের শেষে যতটা রয়েছে, মানে 0.13 পরিমাণে আমার ভেঙেছে 3 নম্বর দিনে। 2 নম্বর দিনে এটা ছিল, তারপর হচ্ছে 0.13 পরিমাণে ভেঙে 0.50 হয়েছে আমার তৃতীয় দিনের শেষে। তাহলে তৃতীয় দিনে কতটা ভেঙেছে সে, 0.13, বোঝা গেছে কতটা ভেঙেছে, 0.13 পরিমাণে ভেঙেছে N0। ঠিক আছে, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিকে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাবে যে বুঝতে পারছি না বা কিছু অসুবিধা হচ্ছে, তাহলে জিনিসগুলো আর একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কমেন্টে। এই কোয়েশ্চেনটা একটু একটু পজ করে একটু নিজেরা করার চেষ্টা করো কোয়েশ্চেনটা। অ্যান ইলেকট্রন অ্যাক্সেলারেটেড থ্রু এ পোটেনশিয়াল অফ 10,000 ভোল্টেজ। আচ্ছা, একটা পোটেনশিয়ালকে মধ্যে দিয়ে ইলেকট্রনকে নিয়ে যাওয়া হচ্ছে যার পোটেনশিয়াল হচ্ছে 10,000 ভোল্টেজ, ফ্রম রেস্ট, রেস্ট থেকে, হ্যাজ ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা। আচ্ছা, হোয়াট শুড বি দ্য অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল সো দ্যাট দ্য ওয়েভলেন্থ ইজ ডাবল। আচ্ছা, ওয়েভলেন্থটা ডবল হয়ে যাবে। দেখো আমি দেখেছিলাম যে একটা ইলেকট্রনের ক্ষেত্রে কত হয়, আমাদের ফর্মুলা 12.27/√v, এত অ্যাংস্ট্রম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ল্যামডা এটা কার সাথে সমান হবে, কার সাথে ভ্যারি করবে, 1/√v এর সাথে ভ্যারি করবে। আবার আচ্ছা, ল্যামডা প্রথম হচ্ছে ল্যামডা E1, এটাকে ল্যামডাই ধরো, ঠিক আছে, ইলেকট্রনই তো জানি তো, λ1/λ2 ইকুয়াল টু হচ্ছে √v2/v1, ব্যস্তানুপাতিক বলে। কত বলেছে যে ওয়েভলেন্থের ডবল, প্রথম λ1 যদি ল্যামডা থাকে বা λ8 থাকে, λ2 কত হবে, 2λe, মানে ডবল করে দিয়েছে। আচ্ছা, তাহলে λ1 যদি λe তাহলে কত করে দিয়েছে আমাদের, ডবল করে দিয়েছে। দেখো আমাকে বলেছে যে হোয়াট শুড বি দ্য অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল সো দ্যাট দ্য ওয়েভলেন্থ ইজ ডবল, ওয়েভলেন্থ ডবল হয়ে গেছে। তাহলে দ্বিতীয় পোটেনশিয়ালটা কত দাঁড়াবে আমি জানি না, v2টা কত দাঁড়াবে, বাই কত, 10,000, 10, 1, 2, 3, এত ভোল্টেজ দিয়েছে, ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, বা দুদিকে স্কোয়ার করো, 1/4 পড়ে রয়েছে, ইকুয়াল টু হচ্ছে v2/10,000, 10, 1, 2, 3, বা v2 ইকুয়াল টু কত দাঁড়াবে, এটা কত, 2,500 দাঁড়াবে, 2,500 ভোল্টেজ। ওয়েভলেন্থটা ডবল হয়ে গেছে যখন 2,500 ভোল্টেজ আমার পোটেনশিয়ালে এসে পৌঁছেছে, 2,500 ভোল্টেজ হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এইখান থেকে দেখো প্রিভিয়াস যদি আমরা ভালো করে অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাবো যে ম্যাক্সিমাম কোশ্চেন ডি ব্রগলি হাইপোথেসিস থেকে আসছে মডার্ন ফিজিক্সের। আচ্ছা, কিছু কোশ্চেন আসছে আমাদের এনার্জিগুলো নিয়ে, যে ইলেকট্রন যখন n ইকুয়াল টু 1 থেকে n ইকুয়াল টু 2 এ যাচ্ছে কত এনার্জি দিতে হচ্ছে, শ্রেণীগুলো নিয়ে আসছে, মানে হচ্ছে স্পেকট্রাল যে শ্রেণীগুলো সেগুলো নিয়ে আসছে, আরটা এন এর সাথে কিভাবে ভ্যারি করে, ভিটা এন এর সাথে কিভাবে ভ্যারি করে, এই জিনিসগুলো আসছে। রেডিও অ্যাক্টিভ জায়গা থেকে কোশ্চেন আসছে। তো এই জায়গাগুলো তার মানে আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাগুলোকে আমাদেরকে দেখে যেতে হবে। আরো দু একটা জায়গায় ইম্পর্টেন্ট আছে, যেরকম হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে তোমরা আইনস্টাইনের সূত্রগুলো দেখে যাবে, তার গ্রাফটা দেখে যাবে, এবারে সেখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। আর কিছু জিনিস রয়েছে যেটা হচ্ছে তোমাদের নিউক্লিয়াসের ভর এবং নিউক্লিয়াসের ভর সংখ্যা এবং তার রেডিয়েশনের মধ্যে কি সম্পর্ক, সেটা ইম্পর্টেন্ট রয়েছে সেই জায়গাটা। আশা করি তোমাদের মনে আছে যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি আর হয় সেটা a টু দি পাওয়ার, মানে ভর সংখ্যা টু দি পাওয়ার 1/3 সাথে ভ্যারি করে। এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, কি, নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রেখে দেবে। আর এ মানে হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা আমরা কাকে বলি, ভর সংখ্যা আমরা বলি যে নিউক্লিয়াসের মধ্যে মোট প্রোটন সংখ্যা প্লাস মোট নিউট্রন সংখ্যাকে একসাথে ভর সংখ্যা বলা হয়। এবারে ভ্যারিজাসটা তুললে একটা কনস্ট্যান্ট বসবে, a টু দি পাওয়ার 1/3। এবার আর জিরোর একটা মান আছে, আর জিরোর মানটা আমার মনে হচ্ছে এটা মান আছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -15, একটু দেখে নেবে তো, 1.5 10 টু দি -15 এরকম মনে হচ্ছে মিটার। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। সরি, এটা 1.2 হবে, 1.2 হবে, 1.2 10 টু দি পাওয়ার -15 আর এর মানটা।
তাহলে আরটা কিভাবে ভ্যারি করে আমাদের, আরটা আমাদের এর সাথে হচ্ছে টু দি পাওয়ার 1/3 হারে ভ্যারি করে, এটা মনে রাখতে হবে। এবং প্রত্যেকটা নিউক্লিয়াসের ঘনত্ব কিন্তু এক, প্রত্যেকটা নিউক্লিয়াসের ঘনত্ব আমাদের সমান, সেটাও মনে রেখে দিতে হবে। যে কোনো মৌল হোক, সেটা লিথিয়াম পরমাণু হোক, সেটা হাইড্রোজেন পরমাণু হোক, সেটা যে কোনো পরমাণু হোক, তার ঘনত্ব কিন্তু এক। সেই ঘনত্বের একটা মান আছে 2.3 ইন্টু 10 টু দি পাওয়ার কত ছিল 17 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াসের ঘনত্ব, যে কোনো নিউক্লিয়াসের ক্ষেত্রে কিন্তু ঘনত্ব সেম। এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট আছে, একটু দেখে রেখে দেবে। এবার কোশ্চেনে আবার ফিরে আসি। কোশ্চেনটা কি বলেছে দেখো, দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ অ্যান ইলেকট্রন 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার when its kinetic energy is এটা its wavelength will be 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার when its kinetic energy is। আচ্ছা, কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার ইলেকট্রনের, যেটা আমরা বের করেছিলাম, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ই দিচ্ছিলাম না, সেটা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিভাবে ভ্যারি করছিল মনে আছে? h/√2m/e। তাহলে ল্যামডা কি বলেছে, অফ অ্যান ইলেকট্রনের ক্ষেত্রেই তো, তাহলে ল্যামডা কিভাবে ভ্যারি করছে? 1/√e এর সাথে ভ্যারি করছে, তাই না? ল্যামডা কার সাথে ভ্যারি করছে? 1/√e এর সাথে ভ্যারি করছে ল্যামডাটা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে λ1/λ2 ইকুয়াল টু √e2/√e1। প্রথমে ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ অ্যান ইলেকট্রন, প্রথমে ডি ব্রগলি ওয়েভলেন্থ কত ছিল? 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার -10। আচ্ছা, পরে কত হয়েছে? পরে ওয়েভলেন্থ হয়েছে 1.0 10 টু দি পাওয়ার -10 ইকুয়াল টু কত জানি না আমি এটা। ইউয়ানটা কত ছিল? প্রথমে কাইনেটিক এনার্জি ছিল 1.0 মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -10 কিলো ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, 1 ইন্টু 10 কিলো, যাই হোক কেটে গেল এটা। এখানে কত পড়ে থাকবে? 0.4, 0.4 ইকুয়াল টু হচ্ছে E2/1 ইন্টু 10 টু দি পাওয়ার -10 কিলো ইলেকট্রন ভোল্ট টু দি পাওয়ার হাফ বা √, দুদিকে স্কোয়ার করে দাও, কত দাঁড়াবে? এদিকে 0.16 ইকুয়াল টু E2/1 ইন্টু 10 টু দি পাওয়ার -10 কিলো ইলেকট্রন ভোল্ট, বা E2 কত দাঁড়াবে আমাদের কাছে? 0.16 ইন্টু 10 টু দি পাওয়ার -10 কিলো ইলেকট্রন ভোল্ট মতো। 0.16 10 টু দি পাওয়ার এই 10 টু দি পাওয়ারটা হবে না, বুঝলে? কারণ অপশনে নেই, এটা ভুল দিয়েছে। তোমরা 10 টু দি পাওয়ারটা মুছে দেবে, কারণ এটা 1 কিলো ইলেকট্রন ভোল্টই হবে অ্যান্সার ওখানে। এটা ভুল করে টাইপ এরর হয়ে গেছে। 10 টু দি পাওয়ার -10টা বাদ দিয়ে দাও, এক্স্যাক্টলি সেম জিনিস। তাহলে ও 0.16 কিলো ইলেকট্রন ভোল্ট আমাদের অ্যান্সার আসবে। 0.16 কিলো ইলেকট্রন ভোল্ট হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে এটা। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা দেখি। রেডন 222 একটা তেজস্ক্রিয় মৌল বলে দিয়েছে রেডন, তার হাফ লাইফ বলে দিয়েছে 3.8 ডেজ। মানে 3.8 ডেজে সে কি করছে, এটা টি হাফটা বলে দিয়েছে। টি হাফের মানটা বলে দিয়েছে 3.8 ডেজ। মানে 3.8 ডেজে যতটা পরিমাণ ছিল, এন থাকলে সেটা N0 থাকলে সেটা N0/2 হয়ে গেছে, মানে অর্ধেক ভেঙে গেছে, হাফ লাইফ হয়ে গেছে। ইফ ওয়ান স্টার্ট উইথ 0.64 কেজি অফ রেডন। আচ্ছা, শুরু করেছে কত দিয়ে? N0টা কত বলে দিয়েছে? 0.064 কেজি। তাহলে লেফট আফটার 19 ডে, 19 ডেতে মানে টি ইকুয়াল টু কত? 19 দিন পর কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। সোজা জিনিস, সেম ফর্মুলা আমরা ইউজ করব। n/n0 ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার টি বাই হচ্ছে টি হাফ। এনটা আমি জানি না 19 দিন পর কত হবে। N0 মানটা 0.064, দেখো বলে দিয়েছে আমাদেরকে যে এতগুলো নিয়ে শুরু করেছিলাম। হাফ ইন্টু কত দাঁড়াচ্ছে? টি হচ্ছে 19 দিন পর হবে, বাই হচ্ছে 3.8। 3.8 মানে কত দিয়ে যাবে এটা? 5 × 40, 5 × 15, হ্যাঁ 4 দিয়ে কাটবে। তাহলে n ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের কাছে? 0.064 ইন্টু 1/2 2 × 4, 4 × 8, 8 × 16, 4 4 × 8, 8 × 16 দাঁড়াচ্ছে 1/16। তাহলে 0.004 আসবে তো। 1 মিনিট দাঁড়াও, কি হলো?
ও 4 না, এটা 5 হবে তো। উফ, 5 দিয়ে কাটছে তো, এটা 5 হবে, সরি। তাহলে এটা হবে 1/32। কত হবে এটা? 1/32। তাহলে আমাদের কাছে কত দাঁড়াবে দেখো, 2 দিয়ে কেটে যাবে, 0.02 এত কেজি। 0.02 কেজি আমাদের কাছে পড়ে থাকবে। ঠিক করলাম? 002 কেজি হবে, 002 কেজি। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো সেম একই ফর্মুলা, জাস্ট আমাদেরকে কিছু ইউজ করতে হচ্ছে, ব্যাস। আর কিছু নেই তোমাদের। মডার্ন ফিজিক্সের যেটুকু ছিল 17 সাল পর্যন্ত, এবং ম্যাক্সিমাম যে জিনিসগুলো আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট বলে দেওয়া দরকার, সেগুলো তোমাদেরকে বলে দিলাম। মডার্ন ফিজিক্সের যে জায়গাগুলোকে তোমাদেরকে বললাম, সেগুলো একটুখানি বাড়িতে একটু দেখে নিও, সেই জায়গাগুলো পড়ে নিও। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার্সের উপর ভরসা করে গেলে তো হবে না, আরো বেশ কিছু টপিকস রয়েছে যেগুলো একটু দেখতে হবে। যে টপিকসগুলোকে বলে দিলাম তোমাদেরকে ভিডিওর মাঝে, সেগুলো একটুখানি চোখ বুলিয়ে নিও, সেই টপিকসগুলো থেকে আসার চান্স কিন্তু রয়েছে। অবশ্যই আইনস্টাইনের সূত্র কিন্তু দেখে যাবে ফটো ইলেকট্রিক এফেক্ট সম্পর্কিত। আর ডি ব্রগলি তত্ত্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেগুলো একটু দেখে নেবে। তো আজকের জন্য এতটাই। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও বাড়িতে। আর খাওয়া দাওয়া এই সময় ঠিকঠাক করে করো, ঘুমটা ঠিকঠাক করে করো, সামনে এক্সাম আছে। মোবাইল বেশি নিও না, মাথাটা একটু শান্ত রাখো। আর আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।